নমস্কার, স্ট্রেট কাট নিউজের সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আমরা রয়েছি। আমরা প্রতিদিনই চেষ্টা করি কিভাবে আপনাদের পাশে থাকবো, আপনাদের সঙ্গে থাকবো। যে শারীরিক সমস্যা আমাদের প্রত্যেক দিনের জীবনকে জর্জরিত করে তুলেছে, সেখান থেকে কিভাবে মুক্তি পেয়ে আমরা এগিয়ে যেতে পারবো, সেই বিষয়ে আমরা কিন্তু উপদেশ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করে থাকি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রঞ্জন মুখার্জি, এমডি হোমিওপ্যাথ। ওনাকে সবার আগে সুস্বাগতম জানাই এবং অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, বর্তমান দিনে অ্যান্টিবায়োটিক শব্দটার সঙ্গে কিন্তু কম বেশি আমরা ছোট বড় সকলেই পরিচিত। এই অ্যান্টিবায়োটিকটা আসলে ঠিক কিভাবে কাজ করে সেই সম্পর্কে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা প্রথমেই জেনে নেব। আচ্ছা, ধন্যবাদ। অ্যান্টিবায়োটিক যে শব্দটা, সেটা এখন আমরা আকছার দেখতে পাই, মানে মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক হচ্ছে আসল কাজটা হচ্ছে তার হয় ব্যাকটেরিয়াটাকে মারা কিংবা ব্যাকটেরিয়ার সংক্রমণটাকে প্রতিরোধ করা। সাধারণ সর্দি কাশি যেটা আমরা বলি আর কি, যে ওষুধ খেলে 7 দিনে সারে, না হলে 1 সপ্তাহ, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবায়োটিকের প্রয়োগটা না করলেও চলে। কিন্তু আমরা করি কি, আমরা এটা মুড়ি মুড়কির মতো ওষুধের দোকানে যাই, এই একটু মাথা ধরেছের মতো, এই একটু সর্দি কাশি হচ্ছে, একটু ওষুধ দিয়ে বলে অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের মানে দিনগুলো চলে আর কি। তার ফলে অনেক কিছু ঘটছে, সেটা আপনারা জানেন। আর এই যেটা বললেন মুড়ি মুড়কির মতো খাবার প্রবণতা একটা বেড়ে গেছে বর্তমান দিনে, এই যে এই খাবার প্রবণতাটা বেড়ে যাওয়ার কারণটা কি, মূল কারণটা কি বলে মনে হয় আপনার? দেখুন, প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে একজন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। কিন্তু আমরা কি করি, আমাদের এত সময় সস্তা হয়ে যায়নি যে আমরা ডাক্তারবাবুর কাছে যাব। তখন আমরা রিলস দেখব, আমরা বিভিন্ন ধরনের কাজ করব যেগুলো আমাদের নিজের এন্টারটেনমেন্টের জন্য দরকার, কিন্তু শরীরটাকে তো সবচেয়ে আগে দেখতে হবে। সেটা না করে কি করা হয়, সেটা না করে আমরা ওষুধের দোকানে যাচ্ছি, বলছি ভাই আমার এই হয়েছে, তুমি ওষুধ দাও। ওষুধ দিতে গিয়ে সে দেখা গেল যে যেটা ফার্স্ট গ্রেড অ্যান্টিবায়োটিক ইউজ করার কথা, সে হয়তো সে জায়গায় 3rd গ্রেড সুপার যে অ্যান্টিবায়োটিক, যেটা প্রয়োগ না করলেও চলতো, সেটা ইউজ করে বসে রইল। ফলে কি হচ্ছে, নর্মাল যে অ্যান্টিবায়োটিক যেটা প্রয়োগ করলেও ভালো হতো, না করলেও চলতো, কিন্তু সেটার কাজ করছে না। তার মানে বেশি অ্যান্টিবায়োটিকের ব্যবহার, মানে সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে কিন্তু শরীরের আমাদের একটা ক্ষতিকর প্রভাব আমরা দেখতে পাবো। এমনকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও হয়ে যেতে পারে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই টার্মটা বলতে আমরা কি বুঝবো? আচ্ছা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে, এটা খুব ভালো প্রশ্ন করলেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে, ধরুন এই যে কথাটা বললাম আমি, যে অ্যান্টিবায়োটিকটার কাজটা কি, কাজটা হচ্ছে একটা স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য একটা স্পেসিফিক অ্যান্টিবায়োটিক, সেটার একটা স্পেসিফিক ডোজ আছে, একটা ডিউরেশন অফ টাইম আছে, সেই ভেবে একজন ফিজিশিয়ান আপনাকে ওষুধ দিচ্ছেন। আপনি যদি ফিজিশিয়ানের কাছে যান, কিন্তু আপনি করলেন কি, 6 দিন খেতে বলা আছে, সেই ওষুধটা 3 দিনে দেখলেন আপনি বেটার ফিল করছেন, বাকি 3 দিনের ওষুধটা আপনি পরবর্তী সময়ের জন্য তুলে রাখলেন, যে আবার কে ডাক্তার দেখায়, যদি আবার হয় তাহলে আবার এই ওষুধটা খাওয়া হবে। কিন্তু তখন দেখা যায় যে এই 6 দিনের জায়গায় 3 দিন খাওয়ার জন্য ব্যাকটেরিয়াটা যেখানে মারার কথা সেখানে তো মরলই না, উল্টে দেখা গেল ওর এগেনস্টে, অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিকটার এগেনস্টে ব্যাকটেরিয়া একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলল, ফলে পরে আর ওষুধটা কাজ করছে না। তার মানে ঠিক সময় মতো ঠিক কোর্সটা কমপ্লিট করা কিন্তু খুব দরকার, যেমন ভাবে ডাক্তাররা আমাদেরকে গাইড করে রাখেন। আচ্ছা, কোনো মেডিসিনের, কোনো ওষুধের বা কোনো চিকিৎসার সব থেকে বেশি সাইড এফেক্ট পড়ে এক হচ্ছে বাচ্চাদের মধ্যে, আরেকজন হচ্ছে বয়স্কদের মধ্যে। সে এই দুজনের মধ্যে ঠিক অপব্যবহারের ক্ষতিকর দিকটা কিভাবে আমরা দেখতে পাবো? আমাদের কাছে যখন ছোট বাচ্চারা ট্রিটমেন্টের জন্য আসে, এসে বলে ডাক্তারবাবু দেখুন বাচ্চাটার না শরীরে অ্যালার্জি বেরিয়েছে, অথবা দেখা গেল বাচ্চাটার মুখের ঘাটা না সারছে না, অথবা দেখা গেল যে বাচ্চাটার প্রস্রাবে কোনো সমস্যা হচ্ছে, কিছু দেখা গেল বাচ্চা হয় কনস্টিপেশন, কিংবা বাচ্চা দেখা গেল ডায়রিয়া, কিংবা
ইনফ্লামেটরি কন্ডিশন, যেটা হচ্ছে আমাদের মাইক্রোবায়োমের ডিসরাপশনের জন্য হচ্ছে, ওরাল কাটের থেকে আরম্ভ করে একবারে যতদূর পর্যন্ত আছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে এর সঙ্গে আরও কিছু ব্যাপার আছে, মানে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস নয়। ডাক্তার যখন জিজ্ঞেস করেন যে আপনার কোনো ওষুধে অ্যালার্জি আছে, এই যে অ্যালার্জিটা এটা কত সাংঘাতিক পর্যায়ে চলে যেতে পারে, এমনকি লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে। এটা শিশুদের ক্ষেত্রে। এবার যদি বলেন বয়স্কদের কথা, বয়স্করা কিন্তু কম্পারেটিভলি ওদের থেকে বেশি সাস্টেনেবল, কিন্তু গল্পটা হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকের যে রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিকের যে অন্যান্য সাইড এফেক্ট, তার ফলে বয়স্কদের কি হচ্ছে, লিভার বা কিডনির সমস্যা তৈরি হতে পারে, অ্যাস্তমা হতে পারে, এমনকি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে আপনি বলছেন উনি বুঝছেন কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারছেন না, এই ব্যাপারটাও ওনাদের ক্ষেত্রে হতে পারে। কিছু কিছু বয়স্কদের ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে স্টিভেন জোন্স সিনড্রোম বলে একটা জিনিস হয়, যেটাকে আমরা ড্রাগ অ্যালার্জি ভাবে কমনলি বলে থাকি। তার ফল কিন্তু প্রচণ্ড মারাত্মক হয়, এমনকি বয়স্ক পেশেন্ট মারাও যেতে পারেন। আমরা তাহলে বুঝতে পারছি সঠিক ব্যবহারের মানে বোধের অভাবে বা জ্ঞানের অভাবে আমরা যদি অ্যান্টিবায়োটিক সেবন করি, বাচ্চাই হোক বা বয়স্কই হোক, তার কিন্তু প্রভাব খুবই খারাপের দিকেই নিয়ে যাবে। সেই জন্যে সচেতনতাটা খুব বেশি দরকার আমাদের। আর একজন সঠিক গাইডলাইন না মেনে, যেটা ডাক্তারবাবু বললেন মুড়ি মুড়কির মতো খাওয়ার প্রবণতা, সেটাকে কিন্তু আমাদের যেভাবে হোক বন্ধ করতেই হবে এবং ডাক্তারের পরামর্শ মতোই আমাদের চলা উচিত, না হলে কিন্তু বিপদ বেড়েই চলবে। এরপরে আসি ডাক্তারবাবু, সাধারণ যে সর্দি কাশি বা ভাইরাস, যেটাকে আমরা বলি ভাইরাস, কোন একটা ধরনের ইনফেকশন হয়েছে, সেখানে কি অ্যান্টিবায়োটিক কার্যকর না কার্যকর না? এইবারে দেখুন, প্রথমেই আমি যেটা বলেছিলাম যে সাধারণ সর্দি কাশি হাঁচি এইগুলো হচ্ছে, এগুলোতে কিন্তু অ্যান্টিবায়োটিক শব্দটা অ্যান্টিভাইরাল নয়। তার মানে কি, যখন ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে, ভাইরাস দিয়ে হচ্ছে, সেটা তো ডক্টর ঠিক করবেন অ্যান্টিবায়োটিক না অ্যান্টিভাইরাল দেব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আশেপাশে যাদেরকে দেখি তারা কিন্তু অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবায়োটিকের কোনো হিসেব না করেই সরাসরি দোকানে চলে গিয়ে এই ধরনের ওষুধ খাচ্ছেন। যেখানে যাওয়ার কথা ডাক্তারবাবুর কাছে, একজন কোয়ালিফাইড ডক্টরের কাছে যাওয়ার কথা, সেখানে তারা না নিয়ে গিয়ে সরাসরি চলে যাচ্ছেন, কিংবা পাড়ায় যে কোয়াক ডাক্তারবাবু আছেন তার কাছেও চলে যাচ্ছেন। হ্যাঁ, এই প্রশ্নটাতেই আমি পরবর্তীতে আসবো। একটা নিজের পছন্দ মতো ওষুধ কিনে খাওয়ার প্রবণতা অনেকেরই থাকে, পেইন কিলারও অনেকে খান, ঠিক সেরকম অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেদের ইচ্ছা মতো দোকানে বলে জাস্ট প্রবলেম বলে খেয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রেও কি ধরনের সমস্যার দিকে আমরা এগিয়ে যেতে পারি? হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা যেটা বললাম, যেটা প্রথমেই প্রাথমিকভাবে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়ার কথা, আপনি দোকানে গিয়ে বলে দেখা গেল যে প্রাথমিক নয়, সবচেয়ে টপ গ্রেডেড অ্যান্টিবায়োটিকটা দিয়েছে। ছোট স্পেকট্রাম মানে স্মল স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেখানে কথা, সেখানে দেখা গেলো একটা বড় স্পেকট্রাম বা লার্জ স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে বসে আছে। ফলে কি হচ্ছে, যখন ডক্টরের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছে যে ট্রিটমেন্টটা করব, সে তো এই ওষুধটা খেয়েই এসছে, তাহলে তার থেকে কম জোরালো যে অ্যান্টিবায়োটিকটা যেটা দিয়ে তার চট করে কাজটা হয়ে যেত, এখন তো ওই ওষুধের সাইড এফেক্ট কাটাতে কাটাতে তার সময় চলে যাচ্ছে, জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। তো এটা করা কখনোই উচিত নয়। একদমই তাই। ডাক্তারবাবু যেরকম বলছেন, ওনার পরামর্শ অনুযায়ী কিন্তু সমস্যা না বাড়িয়ে প্রথমেই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়াটাই কিন্তু আমাদের উচিত। দীর্ঘদিন ধরে এই যেটা আপনি বলছেন দোকানে বলে খাওয়া, দীর্ঘদিন ধরে যদি কেউ এরকম অ্যান্টিবায়োটিক খেয়ে চলে, তাহলে তার শরীরে কি মানে যেটা স্বাভাবিকভাবে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটা কি স্বাভাবিকভাবে থাকবে না নষ্ট হয়ে যাবে? নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক যে শব্দটা বললেন সেটা হচ্ছে ন্যাচারাল। আমরা তো তাকে খুঁচিয়ে ঘা করছি। এই যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো নিজেদের ইচ্ছে মতো বা দোকানদারের কথা মতো খেয়ে যাচ্ছি, যেখানে কোথায় স্টপ, কোথায় হোয়াট টু বিগিন, হোয়াট টু এন্ড, এই জিনিসটা না জানার জন্য ওই যে বললাম যে রেখে দেওয়া হচ্ছে যে ভবিষ্যতে আবার খাবো।
এর ফল কিন্তু সাংঘাতিক বাজে। শরীরের নিজস্ব যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতা তো চলে যাচ্ছেই, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও চলে আসছে, সেটা বড্ড ভয়ানক। একদমই তাই। অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বা যে কোনো ওষুধ ব্যবহার করি, আপনি ওষুধের দোকানে গিয়ে আপনার সমস্যা বলছেন, তিনি কিন্তু একটা কমন ট্রিটমেন্ট বা কমন একটা জেনারেল মেডিসিন তিনি দিয়ে দেবেন, কিন্তু একজন ডাক্তার আপনার শরীরটা দেখছেন, বুঝছেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু ওষুধ আপনাকে সাজেস্ট করছেন। সেটা হয়তো দোকানে গিয়ে দোকানে যার কাছ থেকে বলে নেওয়া হচ্ছে সেটা সম্ভব নয়। সেজন্য বারবার যেটা বলছেন ডাক্তারবাবুরা বা আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন ডক্টর রঞ্জন মুখার্জিও আমাদেরকে জানাচ্ছেন যে মুড়ি মুড়কির মতো কিন্তু দোকান থেকে অ্যান্টিবায়োটিক খেলে হবে না। প্রবলেম বাড়ার আগেই অল্প অবস্থাতেই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের গাইডলাইন মেনেই কিন্তু অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। আমি পরবর্তী প্রশ্নতে আসবো, হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার, সেই অপব্যবহার সম্পর্কে আমাদের যদি কিছু বলেন। দেখুন, দুটো আলাদা সিস্টেম। হ্যাঁ, একটা সিস্টেম হচ্ছে বেসড অন, যেটা অ্যান্টিবায়োটিকের যে মেন মটো বললাম, যে অ্যান্টিবায়োটিক মানেটা কি। অ্যান্টিবায়োটিকটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ অফ ব্যাকটেরিয়া, তাদের ওপরে ওষুধটা কাজ করছে, সেই জন্য সেই অ্যান্টিবায়োটিকটা স্পেসিফিক টু দ্যাট ব্যাকটেরিয়া বা গ্রুপ অফ ব্যাকটেরিয়া। হোমিওপ্যাথিতে কিন্তু এইভাবে ট্রিট দ্য ডিজিজ নয়, ট্রিট দ্য পেশেন্ট। দুটোই সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, কিন্তু একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার ডাক্তারবাবুরা যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, সেই ট্রিটমেন্টের ব্যাপারটায় কিন্তু পরিষ্কারভাবে তারা যে কেস টেকিং করেন, সেই কেস টেকিংটা হচ্ছে ডিজিজ ওরিয়েন্টেড। আর হোমিওপ্যাথির ক্ষেত্রে যারা করেন ট্রিটমেন্টটা, সেটা কিন্তু ম্যান অ্যাজ এ হোল। ফলে অ্যান্টিবায়োটিক হিসেবে হোমিওপ্যাথির সঙ্গে কোনো কম্প্যারিজনই আসতে পারে না। মানে একটা হচ্ছে আমাকে ফল দেবে তাৎক্ষণিক, আর একটার কাছ থেকে আমরা ফল পাবো দীর্ঘমেয়াদী। এরপরে চয়েসটা আপনারা কোন চয়েসটা আপনারা বেছে নেবেন। একদমই তাই। তবে আবারও বলবো, বারবার যেটা ডাক্তারবাবুরা বলছেন, আপনাদেরকে সচেতন করার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের পাশে থেকে আপনাদের প্রতিদিনকার জীবনে যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনাদেরকে মুক্ত করার। সেই জন্য আবারও বলবো, মুড়ি মুড়কির মতো ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক সেবন নয়, অবশ্যই প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ নিন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন স্যার, হোমিওপ্যাথিতে আপনি যেটা বললেন দীর্ঘমেয়াদী একটা সমস্যা থেকে মুক্তি দেওয়ার আমাদের একটা সুযোগ করে দেয়, সেইভাবে আমি জিজ্ঞাসা করতে চাই, হোমিওপ্যাথিতে কিভাবে একটা মানে আমাদের যেটা ইমিউনিটি আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলার উপায়টা কি? দেখুন, প্রথম যেটা বলার দরকার সেটা হচ্ছে যে আপনি যখন একটা পূর্ণ মানুষ হিসেবে আপনার মাতৃগর্ভে গড়ে উঠছেন, তখন কিন্তু একজন পিতা এবং একজন মাতা দুজনের জেনেটিক্স মিক্সড হচ্ছে, তবে আপনার ফার্টিলাইজেশন হচ্ছে, তারপরে গিয়ে আপনার জন্ম হচ্ছে বা আমার জন্ম হচ্ছে বা প্রত্যেকটা জীবের জন্ম হচ্ছে। এক্ষেত্রে আমি একরকম দেখতে, আমার ভাই একরকম দেখতে, কম্পোজিশন তো সেম, কেন আলাদা হলো? সেই জায়গাটাই হচ্ছে হোমিওপ্যাথি। একটা মানুষ আরেকটা মানুষের থেকে আলাদা, এইটা যদি আপনি বুঝতে পারেন, দ্যাট ইজ কল্ড ইন্ডিভিজুয়ালাইজেশন। আপনাকে যে ওষুধ দেবে, সেই ওষুধটা আমার ক্ষেত্রে নাও ব্যবহার হতে পারে। আবার দুজন আছে বাচ্চা যারা লন্ডনে থাকে, একজনের নাম হচ্ছে সিম্বা আর একজন সানা। তারা এসছিল, দে আর টুইনস, কিন্তু অদ্ভুত ব্যাপার, দুজনে আলাদা আলাদা রোগে কিন্তু ভুগছে না, একই ধরনের সর্দি কাশিতে ভুগছে। বাট সিম্বা যে ছেলেটি, সে কিন্তু এই মেয়েটির থেকে একটু দুর্বল। তার মানে কম্পোজিশনটা ঠিক দুটোর মধ্যে নেই, কারোর মধ্যে কোনোটা বেশি কম্পোজিশন, কারোটার মধ্যে কম কম্পোজিশন। নেক্সট প্রশ্নে আসি। বলুন। অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার বেড়ে চলেছে, সাধারণ মানুষের মধ্যে অবশ্যই সচেতনতার অভাব রয়েছে বলে এটা বেড়ে চলেছে, তো এইভাবে যদি বাড়তে থাকে, সেখানে কিভাবে সমস্যার
কি ধরনের সমস্যা আসতে পারে বা কি ধরনের রোগ আমাদের মধ্যে আরো বেশি করে ঝাঁকিয়ে বসতে পারে বা আমরা কি ধরনের রোগের মুখোমুখি হতে পারি? আচ্ছা, একটা রোগের থেকে জাস্ট আমরা উঠে এলাম, দ্যাট ইজ করোনা। এই রকম আরও কিছু রোগ আছে যেগুলো আপকামিং আসছে। তার কারণ হচ্ছে মানুষ পৃথিবীকে উষ্ণ করে ফেলছে, এবং উষ্ণ করার ফলে যেগুলো গ্লেসিয়ারের বরফের তলায় যে জীবাণুগুলো চাপা পড়েছিল, সেই জীবাণুগুলো কিন্তু এবারে অ্যাক্টিভ হতে শুরু করবে। ইন ডিউ কোর্স অফ টাইম আপনি কিন্তু দেখতে পাবেন যে ডিজিজের ক্যারেক্টার, এমন অজানা ভাইরাস বা ব্যাকটেরিয়া চলে আসছে যেগুলো আগে কোনো অস্তিত্ব ছিল না। এইবারে আপনার জানা অ্যান্টিবায়োটিক আপনি যদি এইভাবে মুড়ির মতো খেতে থাকেন, দোকানে দেখিয়ে যে আমার এই হয়েছে না হয়েছে করে, যেখানে ফার্মাসিস্ট নামেই থাকে, অ্যাকচুয়ালি তাদের কাগজ দেওয়া হয়, কাগজটা ভাড়া খাটানো হয়, সবাই জানে, ইট ইজ নন সিক্রেট। তো এই যে ব্যাপারটা, সেখানে তো কেউ আপনাকে গাইড করার নেই যে বাবা তুমি এটা খেও না, তুমি এটা খেলে তারপরে তোমার যে সাইড এফেক্ট হবে, তোমার যে ড্রাগ রেজিস্ট্যান্ট হবে, সেটা সামলানোটা খুব চাপের হয়ে যাবে, ইট মে লিড টু ইয়োর ডেথ। এটা একমাত্র বলতে পারেন ডাক্তারবাবুরা। তাই দয়া করে সময় একটু দিন ডাক্তারবাবুদের। কোয়ালিফাইড MBBS ডাক্তারের কাছে আপনি যান, গিয়ে তাকে সমস্যার কথাটা বলুন, কোনো কোয়াকের কাছে দয়া করে যাবেন না, এবং দেখুন আপনি অনেক ভালো থাকবেন। আপকামিং সময় যে সময়টা আসছে, সেই সময়টা কিন্তু খুব একটা সহজ সময় নয়। বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, বিভিন্ন ধরনের অস্ত্রের প্রয়োগ হচ্ছে, তার প্রয়োগ তো এনভায়রনমেন্টেও হচ্ছে, তার অপব্যবহারের ফলে তো এনভায়রনমেন্টটাও দূষিত হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? ডাক্তারবাবুদের পরামর্শ দিন, ডাক্তারবাবুদের সহায়তা করুন। গুগল দেখে কিন্তু ডাক্তার হওয়া যায় না, প্লিজ এটা মনে রাখবেন। একদমই তাই। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে কিন্তু মানব জীবনও অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষতির প্রভাবটা কিন্তু আমাদের শরীরের মধ্যে পড়বে। একটা কথা মনে রাখতে পারবেন, সমাজকে কিন্তু যারা সুস্থ রাখেন, একদিকে শিক্ষক আর একদিকে কিন্তু চিকিৎসক, দুজনাকেই আমাদের উচিত সাহায্য করার, তাদের সাহায্য নিয়ে বেঁচে থাকার। তবেই আমরা সুন্দরভাবে সুস্থভাবে একটা সুন্দর সমাজে বাস করব। অবশ্যই চিকিৎসকদের পরামর্শ শুনে সুস্থভাবে নিজেকেও বাঁচতে হবে এবং অপরজনেও যাতে বাঁচতে পারে সেই চেষ্টাই করতে হবে। আমি পরবর্তী প্রশ্নতে চলে যাব ডাক্তারবাবু। এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে তো আপনি বললেন, তার ক্ষতি কি পরিমাণ আমাদের জীবনে হচ্ছে, আমাদের শরীরে হচ্ছে, সেটাও আপনি বললেন। আমি এবার বলবো যে কিছু যদি বলেন, সচেতন করেন আমাদের দর্শকদের, যেখান থেকে তাদের অ্যান্টিবায়োটিক ব্যবহারের একটা প্রবণতা তারা কমাতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনারা নিজেরা ডাক্তার হবেন না। দ্বিতীয় কথা হচ্ছে দোকানে গিয়ে কেবলমাত্র প্রেসক্রিপশন দেখিয়েই ওষুধটা খান। তার আগে তাহলে কি করতে হবে? প্রেসক্রিপশন কে দেন? ডাক্তারবাবু দেন। তাহলে আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন, তিনি কি বলছেন দেখুন, কি ওষুধ প্রেসক্রাইব করছেন দেখুন, সেই প্রেসক্রিপশন দেখে আপনি ওষুধটা নিন। যতদিন তিনি বলেছেন ততদিনই নিন, যতটা তিনি বলেছেন ততটাই নিন। তারপরে ফিডব্যাক বা ফলো আপের জন্য ডাক্তারবাবুর কাছে যান, আপনি নিশ্চিতভাবে সুস্থ হয়ে যাবেন। একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আপনি কি পরামর্শ দেবেন, কিভাবে সুস্থ জীবনটা আমরা কাটাতে পারি, মানে সমস্যার মধ্যে? দুটো জিনিস। প্রথম কথা হচ্ছে আমরা খুব ফাস্ট লাইফ লিড করছি। এতটা ফাস্ট লাইফ লিড করতে গিয়ে আমাদের দুটো জিনিস খুব মিস হচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক খাদ্য, আমরা খুব ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ছি, তার সঙ্গে প্যাকেট ফুড খাওয়ার আমাদের প্রবণতা বেড়ে গেছে অনেকটাই। প্যাকেটজাত ফুড, তার মধ্যে কি আছে না আছে না জেনেই সেটা আমরা খেতে শুরু করি এবং বাচ্চাদেরকেও খাওয়াই, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে জীবনশৈলী। এই জীবনশৈলীটা এতটা আমরা ফাস্ট করে নিয়েছি
যে নিজেদের দিকে দেখার মতো সময় নেই। আমরা যখন মোবাইল দেখি একটা নির্দিষ্ট সার্টেন ডিস্টেন্স আমরা মেনটেন করতে পারি, কিন্তু যখন মোবাইল দেখি তখন একদম ঘাটটা গুঁজে মোবাইলের মধ্যে ঢুকে পড়ি। আপনি যদি ঘাটটা এইভাবে টিল্টেড করে থাকেন তাহলে দেখা যায় যে একটা 76 কেজি ওজন যদি আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে যা ব্যথা করে, যা যা সমস্যা হতে পারে, ঠিক সেই সমস্যাগুলো ইন ডিউ কোর্স অফ টাইম আপনাদের শরীরে বা আমাদের শরীরে চলে আসে। কিন্তু আমরা তো সেভাবে দেখার কথা বলি না। একটা নির্দিষ্ট লাইটে, শুধু মোবাইলের কথাটাই বলছি, একটু নির্দিষ্ট লাইটে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে ব্লিঙ্ক করে, চোখটা ব্লিঙ্ক করে করে আমরা দেখার কথা বলি। কিন্তু আমাদের এই লাইফস্টাইলের জন্য প্রচুর রোগ হয়। তার মধ্যেই মোবাইলটা বললাম এই জন্য যে এখন আচ্ছা এই অ্যান্টিবায়োটিক যেরকম মুড়ি মুড়কির মতো ব্যবহার হয়, মোবাইল তার থেকে অনেক বেশি ব্যবহার হয়। এবং শুনলে খুব ভালো লাগবে যে গুগলের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে ইন্ডিয়ান। হ্যাঁ, যাই হোক, এইটা একটা। এবার জীবনশৈলী, সকালবেলায় উঠুন, সকালবেলায় উঠেই আমাদের কাজ হচ্ছে আমরা নিজেদেরকে পরিষ্কার করার জায়গায় আগে চা করে চা বিস্কুটটা খেয়ে নিই, তাতে একটু এনার্জি এলো, তারপরে কাজ করলাম। সত্যি কি তাই? চা কি আমাদের দেশের খাদ্য? একটু গরম জল খান না, একটু গরম জল খান, শরীরটাকে ডিটক্সিফাই করুন। তাহলে আপনি বলবেন যে আমাদের দর্শকদের, মানে যারা সাধারণ সুস্থ মানুষ ধরলাম, তাদের চায়ের থেকে গরম জল খাওয়াটা বেশি কার্যকর? ডেফিনেটলি। মানে এটা শীত গ্রীষ্ম দুটো ঋতুতে সময় খাওয়ার একটা নিয়ম আছে। তো আপনার রাতে 8 ঘন্টা আপনার শরীরে HCl, মানে যেটা স্টমাকের মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা সিক্রিশন হয়ে রইল। তারপরে আপনি চা খেলেন, ওর মধ্যে ট্যানিক অ্যাসিড আছে, তার সঙ্গে কি করলেন, দুধ দিলেন, ল্যাকটিক অ্যাসিড, মানে আপনি তো আপনার শরীরটাকে অ্যাসিডে ভর্তি করে ফেললেন। তাহলে ব্যালেন্সটা করবেন কি করে? আগে ওটাকে ওয়াশ আউট করুন। ওয়াটার হচ্ছে সবচেয়ে ভালো জিনিস যেটা চট করে অ্যাবজর্ব হয়ে যায়। আগেকার দিনে আমি এই সময় একটা কথা বলবো, মানে আমি বাড়ির গুরুজনদের দেখেছি, অনেকে দেখতাম ওই জল আর চালের দানা মুখে দিয়ে তারপরে তারা চা খেতেন, অনেকে খেতেন না। সেই প্রবণতা কিন্তু একটা ছিল আগেকার দিনে। এখন আমরা তো হ্যাবিচুয়েট হয়ে গেছি, অনেকে আবার ব্ল্যাক কফিও খায় ঘুম থেকে উঠে। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। চায়ের মধ্যে অ্যাসিড আছে, কফির মধ্যে ক্যাফেইন আছে। একটা নির্দিষ্ট সময়ের পরে দেখবেন মানে এনার্জির জায়গায় আপনার ঘুম পাচ্ছে, আপনার কাজ করতে ইচ্ছে করছে না। তার সঙ্গে কি হচ্ছে, চা আবার খিদে কমিয়ে দেয়। চা কফি বেশি যারা খায় না তাদের কিন্তু খিদে কমে যায়। এবার খিদে কমে যায়, আমাদের কাছে পেশেন্ট প্রায়ই আসে, ডাক্তার প্রচণ্ড অম্বল হচ্ছে। ফার্স্ট প্রেসক্রিপশন হচ্ছে আপনি চা খাওয়াটা বন্ধ করুন, যখন খুশি নয় প্রথম জল খান, তারপর 4টি মুড়ি খান। কেন মুড়ি খাবেন? কারণ মুড়ির মধ্যে ফাঁপা একটা ব্যাপার থাকে যেটা কি করে আপনার শরীরে অ্যাবসর্ব করে দেয় গ্যাসটাকে, ঠিক তো? এইবারে মুড়ি খান, মুড়ি খাওয়ার পরে খানিকক্ষণ পরে ব্রেকফাস্ট করে একটুখানি লিকার চা খান উইদাউট সুগার। জীবন থেকে 3টে জিনিস আমরা বাদ দিতে বলি, কাঁচা চিনি, কাঁচা নুন এবং ময়দা। আপনি লক্ষ্য করে দেখবেন যতগুলো খাদ্য, সেই খাদ্যগুলোর, খাদ্য না বলেও অখাদ্য বলাই ভালো, সেগুলো সবই এগুলো প্রচুর পরিমাণে আছে। তার ফল কিন্তু খুব মারাত্মক। আর কেমিক্যালের ইউজ তো বলাই বিঙ্গো টেড়ে মেরে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার কুরকুরে, হ্যাঁ, মোটু পাতলু, তারপরে আপনার বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার। জানেন কি ওই প্যাকেটজাত খাবারের মধ্যে কি আছে? ফার্স্ট ওটা প্রিজার্ভ করার জন্য নাইট্রোজেনাস কম্পোনেন্ট ইউজ করা হয়, যেটা আস্তে আস্তে আপনাকে স্লো পয়জনিংয়ের মতো আপনার নার্ভটার 12টা বাজাবে। যত দেখবেন আগেকার দিনে স্ট্রোকের প্রবণতা ছিল 40 পার করে, এখন 20-22 বছরের লোকের দেখা যাচ্ছে হঠাৎ করে স্ট্রোক হলো, মারা যাচ্ছে। কারণটা আমরা শুরুতেই দিয়েছি, শুরুতেই আমরা করেছি তাকে প্যাকেট জাতীয় খাবার দিয়ে দিয়ে। তারা পেছনটা পড়ে না পর্যন্ত ছোট্ট করে লেখা থাকে যে ওর মধ্যে কি ভোজ্য তেলটি ব্যবহার করা হয়েছে। অধিকাংশ জায়গাতেই ভোজ্য তেলের জায়গায় বিভিন্ন জীবজন্তুর চর্বি ইউজ করা হয়। সেই চর্বি জমে গিয়ে
যা হওয়ার তাই হচ্ছে। দেখবেন প্রচুর ওবেস বাচ্চা এখন। খেলাধুলো কমে গেছে, খেলাধুলো করুন, একটু হাঁটাচলা করুন, খেয়েই শুয়ে পড়ার প্রবণতা, এগুলো খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। জীবনশৈলী মানতে গেলে যেরকম ঠাকুমা দিদিমা তারা তো অনেক দিন বাঁচছেন, আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি কেন? তাদের একটু মানুন না, তাদের কথা একটু শুনুন না, কিভাবে তারা থাকতেন। তাদের সময় তো এত অ্যান্টিবায়োটিক ছিল না, এত ডাক্তার ছিল না, তাহলে কি করে তারা 80-90 ক্রস করে যাচ্ছে? নর্মাল লাইফ, সুস্থ জীবন করতে গেলে একদম সিস্টেমেটিক্যালি চলুন, নিজের মন মর্জিতে নয়, কোনো প্রচার তার দ্বারা বিভ্রান্ত হয় না। সব চিকিৎসা কিন্তু গুগল খুললেই হবে না, সেই জন্যে চিকিৎসা করার আগে যেটা দরকার সঠিক লাইফস্টাইল মেনটেন করা, যেটা ডাক্তারবাবু এই মুহূর্তে বললেন, সেই দিকেও কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাব। হোমিওপ্যাথি আর অ্যান্টিবায়োটিক দুটো চিকিৎসা কি একসাথে চলতে পারে? অ্যান্টিবায়োটিক পার্ট অফ ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক পার্ট অফ ট্রিটমেন্ট, দেয়ার আর সো মেনি কাইন্ডস অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেরকম আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, তার মধ্যে ইন্ডিজেনাস ট্রিটমেন্টও একটা আছে, যেটা ওঝারা ঝাড় ফুঁক এটা ওটা করে। আবার ইন্ডিয়াতে এই যে অ্যালোপ্যাথি ছাড়া অন্যান্য ট্রিটমেন্টও আছে। কীরকম? AYUSH, A ফর আয়ুর্বেদ, Y ফর যোগা, U ফর ইউনানি, S ফর সিদ্ধা অ্যান্ড H ফর হোমিওপ্যাথি। এই ডিপার্টমেন্টই একটা আছে। তা লোকজন যোগার দিকে যাচ্ছে কেন? লোকজন ইউনানির দিকে ছুটছে কেন? লোকজন আয়ুর্বেদার দিকে ছুটছে কেন? এই যে জিনিসগুলো, এগুলো সম্মিলিত বা কম্বাইন্ড ট্রিটমেন্ট যদি করা যায়, যেটা মানে করাটা খুব চাপ, কিন্তু দেখা যাচ্ছে যে আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি অর্থাৎ MBBS একটা কম্বাইন্ড কোর্স করানোর জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। সেই রকমভাবে শুধু ওই দুটো নয়, আমি বলছি সমস্ত ধরনের যতগুলো আছে সবগুলো নিয়ে যদি এক ছাতার তলায় ট্রিটমেন্ট করা যায়, আমি ডেফিনেটলি বলছি ইন্ডিয়া উইল বি দ্য বেস্ট প্লেস টু লিভ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সেখানে এসে ডাক্তারবাবুর কাছ থেকে অনেক কিছুই জানলাম। অবশ্যই আরও একবার ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্যে। এবং দর্শকদের বলবো, আপনারা যে কথাগুলো শুনছেন, যে মেসেজগুলো উনি আপনাদেরকে দিলেন, সেগুলো মেনে চলুন। আপনারা নিশ্চয়ই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নিজে যদি আপনি সুস্থ থাকেন অপরকেও কিন্তু সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারবেন। অ্যান্টিবায়োটিক বনাম হোমিওপ্যাথি, বনাম শব্দটা হচ্ছে লড়িয়ে দেওয়া, ঠিক আছে? ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, একদমই। হ্যাঁ, তো এই বনাম ব্যাপারটা আমার আপত্তি আছে। তাহলে দুটো সম্পর্কে যদি একটুখানি কিছু সাধারণ ধারণা মানুষকে বলতে পারেন। অ্যান্টিবায়োটিক হচ্ছে পার্ট অফ ট্রিটমেন্ট, শুধু ব্যাকটেরিয়া মারা বা প্রতিরোধ করার জন্য অনেক সময় ফিজিশিয়ানের নিজস্ব কিছু দরকার আছে, গবেষণার জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। তার সঙ্গে এই ব্যাপারটা হোমিওপ্যাথিটা কখনো এক পার করে দেওয়াটা ঠিক নয়, কারণ আমাদের প্রুভার সবাই হিউম্যান বিং, হোমিওপ্যাথির প্রুভার সবাই হিউম্যান বিং, কোনো গিনিপিগ নয়, কোনো হিউম্যানয়েড বা হিউম্যানের কাছাকাছি রিলেটিভ, যেমন এডস আদি নয়, যারা কথা বলতে পারে না তারা নয়। সুতরাং তাদের কাজটা অনেক অনেক ডিফিকাল্ট, কারণ তারা ওই যে জন্তু জানোয়ারগুলোর থেকে তারা জিনিসটাকে আপলিফ্ট করার চেষ্টা করছেন, যেখানে আমরা হোমিওপ্যাথির যারা প্রুভার তাদের থেকে তো সরাসরি বলে দিতে পারছে তারা যে আমার এই হচ্ছে না। তাই ওই ব্যাপারটা, গবেষণার জায়গাটাই থাক, বনাম শব্দটা দিয়ে সেটা আর কমপ্লিকেটেড না করাই ভালো। ঠিক আছে, স্যারের কাছ থেকে আমরা অনেক খবর জানলাম, অনেক মেসেজ দিলেন, অনেক পরামর্শ দিলেন আমাদেরকে।
1 নম্বর পরামর্শ হচ্ছে সুস্থ থাকতে হবে। সুস্থভাবে বাঁচতে হলে কিছু লাইফস্টাইল আমাদের চেঞ্জ করা দরকার, সেগুলো মেনে নিতে হবে। 2nd নাম্বার হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার দিকে এগোতে হবে। 3 নাম্বার, অবশ্যই মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এবং দোকান থেকে ওষুধ কিনে খাবার যে প্রবণতাটা আমাদের রয়েছে সেটাকে বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে। 3rd, আপনাদেরকে বলবো যে আমাদের যে অনুষ্ঠান সঙ্গে ডাক্তারবাবু, সেই অনুষ্ঠানটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই করে স্ট্রেট কাট নিউজ। আপনারা যদি সুস্থ থাকেন, আপনারা যদি ভালো থাকেন, আমাদেরও ভালো লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের ডাক্তারবাবুরা তাদের মূল্যবান সময় দিয়ে আপনাদের যে উপদেশ দিচ্ছে, যে সুপরামর্শ দিচ্ছে, সেগুলো আপনারা মেনে চলুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন স্ট্রেট কাট নিউজে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।